বেশ চাঞ্চল্যকর তথ্য আছে যে হিরো আলম এবার নিজেই ফেঁসে যাচ্ছেন, কারণ যেই ঘটনার জেরে 12 দেশ উদ্বেগ জানিয়েছে সেই ঘটনা হিরো আলমের দ্বারাও সংঘটিত হয়েছে। আমাদের কাছে একটা এক্সক্লুসিভ ফুটেজ আছে। পকেটে মাদক আছে এই অভিযোগে এক যুবককে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ, কিন্তু ওই যুবক চিৎকার চেঁচামেচি করে বলছিলেন তার কাছে মাদক নেই। অ্যাডভোকেট সাহেব বলতেছে আপনারা কেন নিয়ে যাবেন। এখন আমি যাতে প্রথম ধরছিলাম ওর নামে ছিল ডাকাতি মামলা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে মহাবিপদে পড়তে যাচ্ছেন বর্তমান সময়ের বেশ আলোচিত ব্যক্তি হিরো আলম। দর্শক বন্ধুরা, ঢাকা 17 আসন সংসদ নির্বাচনে হিরো আলমের উপর হামলাকে কেন্দ্র করে বিভিন্ন দেশ থেকে হিরো আলমের পক্ষ নিয়ে প্রতিবাদ করেছিল এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বিভিন্ন দেশ থেকে নানা বিবৃতি জানানো হয়েছিল। তো দর্শক বন্ধুরা, কিন্তু অন্যদিকে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তারা মাঠে নেমেছে এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার তারা কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছে। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে যে কারণে হঠাৎ যে কোনো সময় গ্রেফতার হয়ে যেতে পারেন হিরো আলম এবং সেই সাথে মহাবিপদে পড়তে যাচ্ছেন বর্তমান সময়ের বেশ আলোচিত এবং সমালোচিত ব্যক্তি। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে এমন একটি ভিডিও তুলে ধরবো যে ভিডিওটি দেখলে আপনারা পরিপূর্ণ বুঝতে পারবেন কিভাবে শেষ পর্যন্ত নিজেই ফেসে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, এবং অন্যদিকে আপনারা হয়তো ভিডিওর শুরুতে একটি ভিডিও দেখে অবাক হয়েছেন, সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরেছে। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, হিরো আলমের ঘটনার সর্বশেষ আপডেট, অনেকটা কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসার মতন ঘটনা। আমি আগামীকালকে সকালে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, যেই ভিডিওতে বেশ চাঞ্চল্যকর তথ্য আছে যে হিরো আলম এবার নিজেই ফেঁসে যাচ্ছেন, কারণ যেই ঘটনার জেরে 12 দেশ উদ্বেগ জানিয়েছে সেই ঘটনা হিরো আলমের দ্বারাও সংঘটিত হয়েছে। আমাদের কাছে একটা এক্সক্লুসিভ ফুটেজ আছে, সেটা আগামীকালকে আপনাদেরকে সকালে বাংলাদেশ সময় সকাল 8:30টার দিকে ভিডিওটা পাবলিশ হবে। তো যাই হোক, আজকের আপডেটটা দিচ্ছি। আজকে আমাদের হিরো আলম ডিবি কার্যালয়ে গিয়েছিল, আর আমাদের যিনি ডিবি প্রধান আছেন হারুনুর রশিদ ভাই, তিনি গতকালকে এটিএন বাংলা, আমাদের বাংলাদেশের প্রথম সারির একটা গণমাধ্যম, সেখানে দেওয়া সাক্ষাৎকারে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে এই ঘটনার পেছনের মোটিভটা কি। আমাদের ডিবি সাহেব বলছেন, মানে হারুন সাহেব বলছেন যে ভোটের দিন সকালবেলা তিনি আলমকে ফোন করেছিলেন, দুপুরেও ফোন করেছিলেন। আলম বলছিল যে পরিবেশ ভালো, তবে কিছু কিছু জায়গায় তার এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে। তখন হারুন ভাই বলছিলেন যে আপনার এজেন্ট থাকলে আপনি আমাদেরকে বলেন, আমরা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব, বা এরকম কিছু। তারপরে আর আলম ডিসকানেক্টেড হয়ে গেল। এরপরে সারাদিন যখন হিরো আলম ভোট কেন্দ্রগুলোতে মুভমেন্ট করেছে, তখন তার সাথে 60 থেকে 70 জন মানুষ টানা ছিল। এমনকি সর্বশেষ বনানী বিদ্যানিকেতন যে স্কুল অ্যান্ড কলেজেও ঘটনার আগ মুহূর্তে আলম তার সাথে এই 50-60 জন সঙ্গী যারা সারাদিন ছিল তাদেরকে নিয়ে সেখানে প্রবেশের চেষ্টা করেছিল। তো সেখানে পুলিশ তাকে বাধা দিয়েছিল যে এতজন মানুষ নিয়ে আপনি কেন্দ্রে ঢুকতে পারবেন না। তো ভেতরে ঢুকার পরপরই যখন সেই ঘটনা ঘটে, এখন আমাদের হারুন সাহেবের বক্তব্য হচ্ছে যে এতগুলা মানুষ যারা সারাদিন হিরো আলমের সাথে ঘোরাফেরা করলো, যখন আলমকে সেখানে 10-15 জন বা 15-20 জন মানুষ আচমকা আক্রমণ করলো, আলমের সাথে এই 60-70 জন মানুষ আসলে কোথায় গেল? এর আগে আলম আবার বাকবিতণ্ডায় জড়িত হয়েছিলেন সেইখানে থাকা নেতাকর্মীদের সাথে। তার মানে এই ঘটনার আগে আরও কিছু প্রেক্ষাপট আছে, এমনটাই কিন্তু ডিবির তদন্তে উঠে এসেছে। এমনকি ডিবির আমাদের প্রধান হারুন ভাই তিনি দাবি করছেন যে ফুটেজ আছে আলম যে এর আগে বাকবিতণ্ডায় জড়িত হয়েছিলেন সেখানে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে। আর অনেকটা এটিএন বাংলার শিরোনামটা ছিল এরকম যে নিজের দোষেই মার খেয়েছে হিরো আলম। তো হিরো আলম সম্ভবত সেখানে এমন কিছু কথা বলেছেন যেগুলার হয়তো আওয়ামী লীগের নেতারা খেপছে বা পোলাপান যারা আছে তারা খেপছে সেইখান থেকে। তবে যেমনিই হোক এই ঘটনাটা উচিত হয়নি, আমরা যেমন ভাবছি আইনশৃঙ্খলা বাহিনী পুলিশও ভাবছে। আর আজকে ফাইনালি ডিবি কার্যালয়ে আলমকে ডেকে নেওয়া হয়েছিল যে কারণে, সেটা হচ্ছে যে ওই ঘটনায় সম্পৃক্ত যারা, আলম যেহেতু বলছে যে ঘটনার মূল আসামিদেরকে ধরাছোঁয়ার বাহিরে রেখে ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অন্য সাধারণ মানুষকে ধরা হচ্ছে। সাধারণ মানুষ বলতে এখানে কাদেরকে বোঝাচ্ছে? আমরা দেখেছি এখানে যারা গ্রেপ্তার হয়েছে প্রত্যেকেই আপনার হচ্ছে যে কি বলা হয় যে এখানে ছাত্রলীগের কর্মী ছিল বিভিন্ন জায়গার, বাট আলমের বক্তব্য যে তারা ঘটনার সাথে সম্পৃক্ত ছিল না। তাহলে কারা ছিল? সেই কারাকেই খোঁজার জন্য আজকে সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখিয়ে আপনার কিছু মানুষকে শনাক্ত করা হয়েছে। অলরেডি আপনার সেখানে আরও নতুন করে আজকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর আলমও তিনি বের হয়ে বলেছেন ডিবি পুলিশ তাকে যথেষ্ট সহযোগিতা করছে। কিন্তু এখন নতুন যে বিষয়টা সামনে আসতে যাচ্ছে, নতুনটা যে এই ঘটনার মানে প্রেক্ষাপটটা কী ছিল। পুলিশ যখন ইনভেস্টিগেশন করে শুধুমাত্র ফুটেজ দেখে ইনভেস্টিগেশন করে না, যে এই ঘটনার শুরুয়াতটা কই থেকে হয়েছে সেটাকেও কিন্তু বলা হচ্ছে যে আলমের বেফাস মন্তব্য বা বেফাস কথাবার্তা থেকে সেখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। এরপরে যখন আলমকে আসলে দৌড়ানি দেওয়া হয়েছে
তখনই আপনার এই ফুটেজটা সামনে আসলো, যেটা এই মুহূর্তে ভাইরাল। এমনকি আলমও এখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং বিজিবিকে দায়ী করে অনেক কথা বলেছেন যে আলমকে যখন দৌড়ানো হচ্ছিল তিনি তখন বিজিবির গাড়ি থেকে উঠতে চাইছিল বা বিজিবির কাছে নিরাপত্তা চেয়েছিল, বিজিবি তাকে নিরাপত্তা দেয় নাই। ইভেন আইনশৃঙ্খলা বাহিনী পুলিশও, আমরা এই ফুটেজটা দেখেছি যে তার কাছে নিরাপত্তা চেয়েছিল, তারাও তাকে নিরাপত্তা দেয় নাই। এখানে ইস্যুগত ইস্যু দেখিয়ে বিষয়টাকে সাইড কাটা হয়েছে। তবে দিন শেষে ইনভেস্টিগেশনে এখানে আলমের জন্য কিছু নেগেটিভ ইস্যু আসতে যাচ্ছে, কারণ আলমের গায়ে হাত তোলার কারণে 12 দেশ বা সারা বাংলাদেশ যেমন উত্তাল, এখন আলম একজন জনপ্রতিনিধি হয়ে তিনি আসলে কোনো সাধারণ মানুষকে মারতে পারেন কিনা। আগামীকালকে আপনাদেরকে একটা এক্সক্লুসিভ ফুটেজ দেখাবো যে আলমও কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি নিজেও আশ্চর্য, আমাকে ফেসবুক পেজে অনেকেই এই লিঙ্কটা দিয়েছেন যে ভাই দেখেন, আলমের গায়ে হাত তুললে আপনারা প্রতিবাদ করেন, কিন্তু আলম যখন মানুষকে মারে তখন আপনারা কেন নীরব থাকেন। আমার কাছে ফুটেজটা ছিল না, বাট ফুটেজটা আমি পেয়েছি। আমার কাছে খুব আশ্চর্য লাগছে, আলম বড় ভয়ঙ্কর। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 8:30টায় এই ফুটেজটা দেখলেই বুঝতে পারবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। পকেটে মাদক আছে এই অভিযোগে এক যুবককে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ, কিন্তু ওই যুবক চিৎকার চেঁচামেচি করে বলছিলেন তার কাছে মাদক নেই। এতে জড়ো হতে থাকেন স্থানীয়রা। পাশ দিয়ে যাচ্ছিলেন একজন অ্যাডভোকেট। কৌতূহল নিয়ে তিনিও ভিড় ঠেলে গিয়ে দেখেন এই অবস্থা। তাৎক্ষণিক পুলিশের কাছে জানতে চান সত্যি কি তার কাছে মাদক আছে। অ্যাডভোকেটের এমন সাহসিকতায় শেষ পর্যন্ত স্থানীয়দের সামনে তল্লাশি করে ওই যুবকের কাছে কোনো মাদক না পাওয়ায় ছেড়ে দেয় পুলিশ। এমনই একটি ঘটনা উল্লেখ করে গত 16 জুলাই ফেসবুকে পোস্ট দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাফিজুর রহমান। ফেসবুকের ওই পোস্ট মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এতে নেটিজেনরা পুলিশের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন। সেদিন আসলে কি ঘটেছিল তা জানতে কথা হয় সেই অ্যাডভোকেটের সঙ্গে। তিনি জানান ঘটনাটি 14 জুলাই রাতে রাজধানীর রামপুরা আবুল হোটেল এলাকার, আর এই ঘটনাটি ঘটেছিল রামপুরা থানা পুলিশের সঙ্গে। সে বলতেছে যে আমার কাছে কিছুই নাই, কোনো মাদক নাই স্যার, আমাকে দেখেন, চেক করে দেখেন। কিন্তু পুলিশ তার কথা না শুনে সোর্সের মাধ্যমে তাকে টেনে এসছে, যেভাবে বাইকে উঠাতে চাচ্ছে, তখন জিনিসটা আমার বিবেকে খুব নাড়া দিয়েছে। কারণ একজন আইনজীবী হিসাবে আমি তো সমাজের একজন একজন নাগরিক। আমি দেখলাম যে কেউ প্রতিবাদ করে না। একজন মানুষকে এইভাবে টেনে হেসটে নিয়ে যাবে হ্যান্ডকাপ পরিয়ে, এটা খুবই দুঃখজনক। তখন ওর হ্যান্ডকাপ খুলে তার দেহ তল্লাশি করলো জনসম্মুখে। সেখানে অনেকজন লোকজন, প্রায় 40-50 জন লোক, কৌতূহল করে মানুষ অনেকজন জড়ো হয়েছে, কিন্তু মানুষ দেখতেছে কী করে। তখন ছেলেটার পুরো দেহ তল্লাশি করলো এএসআই, দেহ তল্লাশি করে কিছুই পেল না। পরক্ষণে এসআই হিন্দু, ওনার নাম কি জানি আমি ভুলে গেছি, এখন মনে নেই, উনি এসে আমাকে সরিটরি বলে সেটা, হ্যাঁ সজল, সম্ভবত সজল বাবু ওনার নামটা, ওনার কার্ড দিয়েছে আমাকে, তো উনি আমাকে সরিটরি বলে ছেলেটাকে ছেড়ে দিয়েছে। তবে আইনজীবীর কথা সত্য নয় বলে দাবি ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের। তাদের দাবি সেদিন গাজী মোহাম্মদ জান্নাত নামের ওই যুবক পুলিশকে দেখে ভয়ে দৌড় দিয়েছিল, আর এজন্য পুলিশ তাকে দৌড়ে গিয়ে ধরে হ্যান্ডকাপ পরিয়েছিল। আরে ভাই, এটা সিগন্যাল দিছিলাম, সিগন্যাল দেওয়ার পর ওদের কেএফসিতে আমি সিগন্যাল দিছি। তো সিগন্যাল দেওয়ার পরে একটা ছেলে দাঁড়াইছে, ওদের কথা বলছে, ওই ছেলেটা দিচ্ছে দৌড়। আমি আবার একজনের সাথে থাকার কারণে আরেকজন ওই যে এসআই ছিল, ওনারা বলছে আপনি একটু জায়গায় দেখে আসেন। দৌড় দিলে সন্দেহ হয়, তো সাইকেল নিয়ে যাওয়ার পরে ওইখানে যে ধরছে, এর মধ্যে আমাদের আবার ফোন দিয়েছে 10-5 মিনিট পরে, আসেন ঝামেলা হইতেছে। কি হয়েছে পরে দেখলাম যে একটা অ্যাডভোকেট সাহেব আসছে। অ্যাডভোকেট সাহেব বলতেছে আপনারা কেন নিয়ে যাবেন। এখন আমি যাদের প্রথম ধরছিলাম ওর নামে ছিল ডাকাতি মামলা, তো ডাকাতি মামলা ছিল ওই যে 19 সালে হাতের ঝিলে। তো এখন নাকি আর এইসব নাই, জামিনও আছে, ওর সাথে ছিল দেখে আমি চিন্তা করছি ওকে নাকি। তবে ওই যুবকের দাবি তিনি পুলিশ দেখে কোনো দৌড় দেননি, উল্টো পুলিশের সোর্স হিসেবে কয়েকজন যুবক তার পথ আটকে মাদক মামলা দিয়ে তাকে ফাঁসিয়ে টাকা আদায় করতে চেয়েছিল বলে দাবি ওই যুবকের, যার নেপথ্যে রামপুরা থানা পুলিশ। মালিবাগ কেএফসি থেকে আমি বাসার দিকে যেতেছিলাম, তো বাসার দিকে যেতেছি, আপনার মেইন রোডে জ্যাম ছিল, তো আমার কাছে সাইকেল, আমি ফুটপাতে উঠছি, ফুটপাত দিয়ে আমি আস্তে আস্তে যেতেছি, হঠাৎ করে পিছন থেকে এক ভাই আমাদের ধরছে, ওটা তো পুলিশের সোর্স, ফর্মা যাদের বলে আর কি, ও উনি এসে আমার পিছন থেকে ধরছে। তা আমি ওনার চেয়ারের দিক থেকে বললাম জি ভাই নিচে নাম। আমি কেন ভাই কি বলেন, ওই বলতে না বলতে আমার সাথে পারাপারে শুরু করছে এক পর্যায়ে। আমি বলতেছি ভাই আমি কি করছি বলেন, আমার সাথে এরকম করতেছেন কেন। তো বলতেছি তোর বাপাই তো তুই দেখ। এর মধ্যে হঠাৎ করে দেখলাম পুলিশ এসে পড়লো। পুলিশ এসা আমার বডি সার্চ করলো, ফর্মায় কিছু পায় নাই, বুঝছেন, আমি কিছু পাই নাই। তারপর আমার হ্যান্ডকাপ পরাই নিচ্ছে, হ্যান্ডকাপ পরাই ফেলছে আমার গাড়িতে। আমি তো উঠবো না, আমার সাথে অনেক পারাপারি, অনেক লোকজন জড় ভিড় হয়ে গেছে। সেই ক্ষেত্রে মোস্তাফিজুর রহমান স্যার আইনজীবী, উনি আইসা জিজ্ঞাসা করতেছে যে কি হয়েছিল, নাকি হ্যান্ডকাপ পরাচ্ছেন কেন, বলতেছে আমাকে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কাছে হিরো আলম তুচ্ছ হয়ে যাচ্ছেন, এবং সেই সাথে বিদেশিরা যতই বাধা দেখ না কেন তারা তো আর বিদেশ থেকে বাধা দিবে, কিন্তু বাংলাদেশে যে হিরো আলমের উপর হামলা করা হবে না, অত্যাচার করা হবে না, সেটাই আর বলা যায়। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা পুরো ভিডিওটি দেখে
এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি অবশেষে ফেঁসে যাচ্ছেন হিরো আলম এবং সে সাথে তাকে গ্রেফতার করে ফেলবে কি? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।